স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে সীমান্তে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদ, সীমান্তের এই মুহূর্তের অবস্থা কি এবং বাংকার নির্মাণ বন্ধ করা হয়েছে কি? নওশিন, বর্তমানে যে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে যে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ, সেই কাজটি বন্ধ রয়েছে এবং গত 2 দিনে আমরা যেটা দেখেছি যে একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল। বিএসএফ এবং বিজিবি একটা মুখোমুখি অবস্থানে ছিল। সেই জায়গায় উত্তেজনার জায়গাটাও কিন্তু অনেকটাই এখন শান্ত হয়ে আসছে এবং শুরুতে যেটা আপনি বললেন যে বাংকার নির্মাণের কথা, সে বিষয়ে বলতে হচ্ছে যে গেল শুক্রবার আচমকাই কিন্তু বিএসএফ দহগ্রাম সীমান্তে এই বাংকার নির্মাণ করে এবং কাঁটাতারের বেড়া দেয় একটা, এবং বিজিবি পরবর্তীতে এসে সেখানে বাধা প্রদান করার পরেও কিন্তু তারা একরকম জোরপূর্বক সেখানে কাঁটাতারের বেড়া দেয় এবং সেক্ষেত্রে বিজিবি একটা শক্ত অবস্থান নেওয়ার পরে সেই প্রক্রিয়াটা তারা বন্ধ রাখে। এরপরে একটা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে একটা সিদ্ধান্ত হয় যে বিজিবি এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এসে সরেজমিন দেখে তারপর একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসবেন এই কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে। সেই হিসেবে গতকালকে সেই প্রক্রিয়াটা ছিল এবং আমরা যেটা দেখেছি এবং জানতে পেরেছি যে বিজিবি এবং বিএসএফ এর উচ্চতর কর্মকর্তারা সেখানে এসেছিলেন সেই দহগ্রাম সীমান্তে এবং এসে সরেজমিন তারা দেখে পরিদর্শন করেছেন এবং তারপরে একটা বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকের বিষয়ে পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে কোনো ধরনের কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারিনি বা বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি। তবে একটি সূত্র থেকে জানা গেছে যে পরপর 3 বার তারা বৈঠকের আহ্বান জানার পরও বিএসএফ কোনো ধরনের কোনো সাড়া দেয়নি, যে কারণে বলা যায় যে একটা এই যে উত্তেজনাকর যে পরিস্থিতি আপাতত প্রশমিত হলেও যে একটা ফলপ্রসূ সমাধান, সেই সমাধানটা কিন্তু এখনো আসেনি বা এই ধরনের তথ্য আমরা এখনো পাইনি। তো আশা করা যায় যে হয়তো বিজিবি এবং বিএসএফ পর্যায়ে আবারও কোনো বৈঠক হবে এবং সেই তথ্য আমরা জানলে আপনাকে জানাতে পারবো। নওশিন, লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হক। বয়স বেড়েছে, কমেছে বন্ধুত্ব। আগের মতো গল্প আড্ডাও আর জমে না। বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোকে শৈশবে ফিরিয়ে নিতে নবীনদের আয়োজনে মেহেরপুরে হয়ে গেল প্রবীণদের মিলন মেলা। 5 শতাধিক প্রবীণ দিনব্যাপী মেতেছিলেন হাসি আনন্দে। 50, কারো 60 কিংবা 70, আবার কেউ পেরিয়ে গেছে 90 বছর। এইসব প্রবীণদের অনেকেই হয়তো একাকিত্বকেই বরণ করে নিয়েছেন। বছরের পর বছর কেটে গেলেও হয়তো দেখা হয় না একে অপরের সাথে। তাদের একটু আনন্দ দিতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে মেহেরপুরের নবীনেরা। সোমবার মনোহরপুর ভৈরব নদীর পাড়ে জড়ো হয়েছিলেন 5 শতাধিক প্রবীণ। পরিচিত হন একে অপরের সাথে, মেতে ওঠেন গল্প আড্ডা আর খেলাধুলায়। ভোরের কুয়াশা কাটিয়ে একে একে জড়ো হতে থাকেন নানা বয়সী প্রবীণেরা। অংশ নেন গজল, কেরাত, হাড়ি ভাঙা সহ বিভিন্ন ধরনের খেলাধুলা ইত্যাদি। মানে যৌবনকালে যে আমরা উপভোগ করেছি সেই উপভোগের আস্বাদটুক এখন আমাদের বই দিল। মানে 10 গ্রামের লোককে আমরা দেখবো, আর দেখবো ভালোবাসা থাকবে। ওই যে লোকটাকে আমি চিনি তাও আমার ওর হাতে হ্যান্ডশেক করবো, মোলাকাত করবো। আমাদের বৃদ্ধ মানুষগণকে যে একত্র করেছি আল্লাহর রাস্তায় আমরা খুব ভালো আনন্দিত পেয়েছি। প্রবীণদের আপ্যায়নের ব্যবস্থাও রেখেছিল আয়োজক কমিটি। মজাদার সব খাবার রান্না করতে পেরে খুশি বাবুর্চিরাও। মূলত রান্নার কাজে আছি, তারপরে ওই মুরব্বীর কথা শুনি আমাদের যে কষ্টগুলো ছিল সে কষ্টটা মূলত আমাদের ম্লান হয়ে গেছে। চমৎকার এই মিলন মেলায় এসে কারো কারো দেখা হয়ে যায় দীর্ঘদিনের পুরনো বন্ধুত্ব ও সহকর্মীর সাথে। আয়োজকরা জানান এমন আয়োজন অব্যাহত থাকবে। সবাইকে এক জায়গায় করি, তাদের যে মূল একটা উদ্দেশ্য বা আনন্দ, সবাই মিলে তাদের পিছনের বা আগের বা সামনের বা বর্তমানের ছোট বড় কথাগুলো আলোচনা করতে পায়, তারা এক জায়গায় বসে সমালোচনা করে, এইটাই আনন্দ। সেই আনন্দের মধ্যে আমি ঘুরে বেড়াই।
4 বছর আগে প্রথমবার প্রবীণদের মিলন মেলায় অংশ নিয়েছিলেন 165 জন। এবার 500 জনকে একসাথে করতে পেরে খুশি আয়োজকরা। দীপ্ত, বার্তাকক্ষ। ঢাকায় শীতের তীব্রতা কিছুটা কমে এলেও উত্তরাঞ্চলে শীতে নাকাল জনজীবন। কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জেলার জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। করে পাই না, আর বয়স্ক এখন যে মসজিদে যাবো তারও ভয় লাগে, যা ঠান্ডা মানে বলা বা হলো। ইউরোপ আমেরিকার দামি ফুল লিলিয়াম এখন চাষ হচ্ছে দেশের মাটিতে। বাগেরহাটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে ভিনদেশি এই ফুল। দেখতে অনিন্দ সুন্দর লিলিয়াম ফোটায় খুশি চাষি, কৃষি বিভাগ ও স্থানীয়রা। বড় পরিসরে এই ফুল চাষের আগ্রহ দেখাচ্ছেন বিভিন্ন উদ্যোক্তা। নেদারল্যান্ডস, ইউরোপ ও উত্তর আমেরিকা সহ শীত প্রধান দেশগুলোতেই মূলত লিলিয়াম ফুলের চাষ হয়ে থাকে। সাধারণত সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি রঙের হয়ে থাকে লিলিয়াম। 6 পাপড়ির চমৎকার এই ফুলটি দেখতেও অপরূপ। শুধু সৌন্দর্য গুণে অনন্য নয়, এই ফুলের আছে বেশ কিছু ঔষধি গুণও। এই ফুল বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি এবার বাংলাদেশের বাগেরহাটেও চাষ হচ্ছে। জেলার মোল্লাহাটের গারফা গ্রামের মাটিতে লাল টুকটুকে লিলিয়াম নজর কাটছে সবার। এই গ্রামের কৃষি উদ্যোক্তা ফয়সাল আহমেদ তার পলিনেট হাউসে শখের বশে চাষ করেছেন বিদেশি এই ফুল। 1% জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেন তিনি। সাধারণত 2 মাসে ফুল আসার কথা থাকলেও ফয়সালের এই জমিতে মাত্র 34 দিনেই বেশিরভাগ গাছে ফুল এসেছে। প্রতিটি ফুল 250 থেকে 300 টাকা মার্কেটে বিক্রি হচ্ছে। এটা ঢাকার মার্কেটে বিক্রি হয়। তো সেইখানে যে এত উচ্চ মূল্যের একটা ফুল, যেটা আমাদের বাংলাদেশে সর্বোচ্চ এত দামে কোনো ফুল বিক্রি হয় না। লিলিয়ামের সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়রা ভিড় করেন ফয়সালের এই বাগানে। বাগেরহাটেই প্রথম দেখে ফুলটা দেখে আমার খুব ভালো লাগছে। নিজেকে আনন্দিত মনে হচ্ছে যে আসলে কতটা সুন্দর একটা ফুল। এটাকে আরো ব্যাপকভাবে পরিসর চাষ করা গেলে ফুল চাষের আরেকটা নতুন সেক্টর আসবে। বাগেরহাটের মাটি ও আবহাওয়া লিলিয়াম ফুল চাষের উপযোগী বলে মনে করেন কৃষি বিভাগ। এই ফুলের দামও বেশি, স্থায়িত্ব বেশি হওয়ায় উৎসব কেন্দ্রিক সময়ে এর চাহিদা অনেক বেড়ে যায়। ফলে অল্প সময়ের মধ্যে লিলিয়াম ফুল চাষ করে লাভবান হতে পারেন উদ্যোক্তারা। দীপ্ত, বার্তাকক্ষ। সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের তাম্মাদ বিন খায়ের। প্রাকৃতিক প্রতিকূলতার মাঝে দৃঢ় মনোবল কাজে লাগিয়ে এভারেস্টের বেস ক্যাম্পে উড়িয়েছেন বাংলাদেশের লাল সবুজ পতাকা। এখন তার লক্ষ্য পার্বত্য এই পথের 4টি চূড়ায় আরোহণ ও 3টি গিরিপথ অতিক্রম করা। বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসাবে বাংলাদেশের তাম্মাদ বিন খায়ের 30 দিনে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা এভারেস্টে বেস ক্যাম্প সহ 4টি পর্বত ও 3টি পাস পাড়ি দিয়েছেন। সাইকেলে এরকম রেকর্ড বিশ্বের আর কারো নেই। 27 নভেম্বর নিজের জন্মদিনে 5360 মিটার উঁচুতে অবস্থিত রেঞ্জো লা পাসে উঠে রেকর্ড করেন তাম্মাদ। এরপর 5644 মিটার উঁচু কালা পাথরে উঠে লাল সবুজের বিজয় নিশান ওড়ান। 30তম দিন অর্থাৎ যেদিন আমার জন্মদিন ছিল সেদিন মূলত আমি আমার সর্বশেষ অর্জন রেঞ্জো লা পাসের টপে একটা বিশ্ব রেকর্ড করি বাংলাদেশের হয়ে। দেশের পতাকা যখন এভারেস্ট বেস ক্যাম্পের যে আইকনিক যে রকটা আছে, বড় একটা পাথর, ওইটার উপর উড়াচ্ছিলাম এবং সামনে অনেক দেশের মানুষ দাঁড়ায় ছিল। এটা একটা প্রাউড মোমেন্ট ছিল আমার জন্য। তার বাড়ি গোপালগঞ্জ হলেও বেড়ে ওঠেন চট্টগ্রামে। বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় দেশের হয়ে অংশ নিয়েছেন তিনি। 2016 সাল থেকে শুরু তাম্মাদের সাইক্লিং। ছোটবেলা থেকে আমার মধ্যে একটা চঞ্চলতা ছিল এবং এই ধরনের আউটডোর স্পোর্টস অ্যাডভেঞ্চারের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করত। তো তখন থেকে আসলে এই পাগলামিগুলো করা। আমাদের দেশে তো আসলে এত বড় বড় পাহাড় পর্বত নেই। তো আর আমি আমার লাইফে কখনোই 5500 মিটার উঁচুতে
সাইকেল নিয়ে কিংবা হেঁটে যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই, সো ডিফিকাল্ট ছিল এটা। দেশে 64টি জেলায় সাইকেলে ভ্রমণ করে রেকর্ড করেছেন এই তরুণ। প্রথম বাংলাদেশি হিসাবে নেপালের ইস্ট ওয়েস্ট হাইওয়ে সাইক্লিং অভিযান সম্পন্ন করেন। ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক হয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইক্লিং অভিযানে অংশ নেন তিনি। এই ধরনের পর্বতের কাছে আমরা আসলে খুবই ক্ষুদ্র, অতএব এখানে আপনার নিজেকে যত শান্ত রাখা যাবে, যত ধৈর্য ধরা যাবে ততই ভালো। শ্রীলঙ্কা তো আসলে একটা কোস্টাল কান্ট্রি, এটা চারদিক দিয়ে আমি একটা চক্কর দিব, অর্থাৎ পুরো দেশটাকে আমি চারদিক দিয়ে একবার চক্কর দিব। প্রায় 1800 কিলোমিটার পথ, আর ধারণা করতেছি 20 থেকে 22 দিন লাগবে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সাইকেল চালিয়ে বাজিমাত করেছেন তাম্মাত বিন খায়ের। বাংলাদেশ তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, 2020 বাংলাদেশ গেমসে রৌপ্য এবং 2022 সালে 41তম জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপে জেতেন ব্রোঞ্জ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের, পেটে ক্ষুধা থাকলে মানুষ সংস্কারের কথা শুনবে না, মান্না। ইউনূস সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হবে, রিজভী। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, বেড়েছে ছিনতাই, চুরি, ডাকাতি, নিয়মিত র্যাব পুলিশের টহল থাকছে না, অরক্ষিত মহাসড়কে বেড়েছে ডাকাতি, রাতের ঢাকায় চলাচলে যাচ্ছে জীবন। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, মানুষের পকেট থেকে যাবে 12,000 কোটি টাকা, অনেক পণ্য ও সেবায় আগে থেকে উচ্চ হারে কর রয়েছে, নতুন করে কর বৃদ্ধির কারণে দাম বাড়বে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, দিক পরিবর্তন করেছে দাবানল, নতুন হুমকি, লস অ্যাঞ্জেলেস ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ স্যান্তায়ানা নামের ঝড়ো বাতাস। এছাড়াও আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, ভ্যাট ট্যাক্সে দুর্বিষহ জীবন, 67 পণ্য সেবায় ভ্যাট শুল্ক বৃদ্ধি। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, ঘাটে ঘাটে টাকা দিয়ে কীটনাশক অনুমোদন, দেশে কীটনাশক বাজারে 15,000 কোটি টাকার। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।